আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। তৃতীয় দফায় শুরু হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে আলোচনা। আজ দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথমেই বিএনপির সঙ্গে বৈঠক দিয়ে শুরু হবে এই সংলাপ। বিকেল 3টায় জামায়াতে ইসলাম, বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলাম, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। 6 সংস্কার কমিশন গঠনের পরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ গত 31 আগস্ট সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। সংলাপে প্রাধান্য পাবে রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ইস্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বেশিরভাগই খেটে খাওয়া মানুষ, যাদের বড় অংশ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মোহাম্মদপুরের ট্রাক চালক হোসেন দিনের কাজ শেষে এলাকায় ফিরতে পারলেও আওয়ামী লীগ নেতা ও পুলিশের গুলি থেকে বাঁচতে পারেননি। আর সিএনজি চালক সবুজ চোখে গুলি লাগার পর চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাকিবুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। স্টিয়ারিং ঘুরিয়েই চলত 2 মেয়ে, স্ত্রী আর মাকে নিয়ে হোসেনের সংসার। 18 জুলাই কাজ শেষে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের সামনে ট্রাক রাখার সময় আওয়ামী নেতা ও পুলিশের গুলিতে নিহত হন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে হোসেনের পরিবার। রাতের 2:30 বাজায় খবর হাইছি ছেলে গুলি খাইছে, দূরাই যাই দে ছেলের মারা লাশ পড়ে আছে। দুই মেয়েকে নিয়ে হোসেনের স্ত্রী যেন দুঃখের সাগরে ভাসছেন, জানেন না কিভাবে চলবে বাকি জীবন। আমার 2 সন্তান তো বাপ ছাড়া কিছু বুঝতো না, বাপ থাকতে এখন আইতে যাইতে খালি বাপ, মানুষের বলা বাপ দেখলে জিজ্ঞেস করে মা আমার আব্বু। বড় মেয়েটা বুঝে, আমার বড় মেয়েটা খালি কান্না করে আর কয় মা আমার আব্বুরে মানুষেরা মাইরা লাগছে গুলি কইরা। আওয়ামী লীগ সরকার পতনে ঠিক একদিন আগে জীবন প্রদীপ নিভে যায় সিএনজি চালক সবুজের। চোখের কোণে গুলি লাগলেও পাননি চিকিৎসা, দরকার ছিল একটু অক্সিজেনের, কিন্তু হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। পরিবারের ছোট সন্তানকে নিয়ে অনেক আশা ছিল বাবা মার, তার মৃত্যুতে এখন কেবল হতাশার ছায়া। অনেক ডাক্তারে করে বলছি অক্সিজেন দেন, আমার বাইরে নিয়ে হাসপাতাল আপনাদের এবার দিয়া যাবে ফেরত, বলছে না অক্সিজেন বের করা যাবে না হাসপাতাল থেকে। ঢাকা মেডিকেল নিয়েছি, 2টা না 3টা সুই দিছে আর সেলাইন দিছে, দেওয়ার পর অক্সিজেনে দিয়ে রাখছে। রাত্রে 11:30টায় সে মারা যায়। ছাত্র আন্দোলনে প্রাণ হারানো বেশিরভাগ পরিবারের গল্পই এমন। উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি পরিবারগুলো। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার আশপাশে যে কটি স্থানে পুলিশের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষ হয় তার মধ্যে অন্যতম সাভার এলাকা। এখানে নিহতের পাশাপাশি অনেকেই গুলিবিদ্ধ হয়ে অন্ধ কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের মধ্যে ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ শ্রমজীবী মানুষও রয়েছেন। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার শেষ দিনে সাভার রেডিও কলোনি এলাকায় দায়িত্ব পালন করছিলেন একটি বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সৈয়দ হাসিবুন নবী রাজু। এ সময় পুলিশের অনিয়ন্ত্রিত গুলিবর্ষণের ফলে চোখ সহ সারা শরীরে গুলিবিদ্ধ হন তিনি। বর্তমানে ডান চোখ সহ শরীরে শখানেক স্প্লিন্টার নিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন। আমার ডান চোখ পুরোপুরি অকেজ হয়ে যায়, অবস্থাও খুবই খারাপ, শরীর খুব দুর্বল এবং শরীরের স্প্লিন্টারগুলো মাঝে মধ্যেই প্রচণ্ড ব্যথা করে। বিভিন্ন জায়গায় স্প্লিন্টারের কারণে আমার হাত পাগুলো কাঁপে, আমি এখনও কোনো কিছু ধরতে পারি না, বা হেঁটে আমি 1-2 কদম হাঁটার পরে আমি খুব অস্থির হয়ে যাই। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অর্থ সংকটের কারণে সেটিও সম্ভব হচ্ছে না বলে জানান স্বজনরা। পুলিশের গুলিতে আহত হয়েছে, সে পরিচয় দেওয়ার পরেও পুলিশ তাকে গুলি করেছে, এটাই সবচেয়ে দুঃখজনক।
যে সেই পরিচয় দেওয়ার পরেও কেন গুলিটা করলো। 17 জুলাই ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় একইভাবে চোখে ও শরীরে গুলিবিদ্ধ হয় মোটর শ্রমিক আবু বকর সিদ্দিক। পিতৃহীন পরিবারে ভাড়া বাসায় থেকে আয়ার কাজ করে সংসার চালাতেন মা আঞ্জু বেগম। অর্থাভাবে একমাত্র ছেলের চোখের চিকিৎসা করাতে পারছেন না তিনি। যে যার মতো আর কি যেভাবে পারতেছে গুলি মারতেছে, তো এক পর্যায়ে মানে ইসে থেকে আমারও গায়ে এসে লাগে। 17টা গুলি লাগে। যখন আহত হলাম, যারা ছিল সাথে আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমারে নিয়ে কি মেডিকেলে নিয়ে গেল আর কি। আমার ছেলে আহত হওয়ার পরে আমি যে হসপিটাল নিয়ে গেলাম, এত টাকা খরচ করলাম, এখন এই ছেলে ছিল আমার ভরসা। এখন এই ছেলে ভরসা, ছেলে তো এখন একটা চোখ হারায়, ছেলে এখন অন্ধ। আর আমি তো ছোটোখাটো একটা হসপিটালে চাকরি করি, কয় টাকা ইয়ার স্যালারি পাই, আমার সংসার চালানো খুব তাপ হয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 15 জুলাই রাতে এলোপাতাড়ি গুলি ছুড়ে পুলিশ ও ছাত্রলীগ। এ সময় শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে এসে চোখ ও শরীরে গুলিবিদ্ধ হন ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুল এলাহি। নিজ খরচে বিদেশ থেকে চিকিৎসা করালেও খবর নেননি বর্তমান সরকারের কেউ। এই মুহূর্তে মনে করি রাষ্ট্রকে পাশে দাঁড়ানো, আহত যাদের রক্তের বিনিময়ে, যাদের দৃষ্টির বিনিময়ে আজ তারা ক্ষমতাসীন বা সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে একটা নতুন স্বপ্ন নিয়ে, তাদের দিকে দৃষ্টি দেয়া একান্তই প্রয়োজন। দেশকে স্বৈরাচার মুক্ত করতে যাদের বিশেষ অবদান রয়েছে তাদের প্রতি এত অবহেলা কেন, জানতে চান এই শিক্ষাবিদ। রেজওয়ান শরীফ, RTV। মানুষ গড়ার কারিগর শিক্ষক। এই শিক্ষক একসময় বুক ফুলিয়ে হাঁটলেও এখন ছাত্রদের ভয়ে কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন। কারণ শিক্ষার্থীদের হাতে হেনস্থা হয়ে চেয়ার ছাড়তে হচ্ছে তাদের। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ নাকি তাদের কেউ ব্যবহার করছে তা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন সমাজবিজ্ঞানী ডক্টর তৌহিদুল হক। এমন ঘটনায় শিক্ষক সমাজে উদ্বেগ কমাতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দূরত্ব কমানোর পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জয় বাংলা। শিক্ষকরা সমাজে সবসময়ই সম্মানিত, কিন্তু কতিপয় শিক্ষক বিগত বছরগুলোতে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে বানিয়েছেন রাজনৈতিক কার্যালয়। শিক্ষাদানের চেয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিতেন বেশি। তাদের বিতর্কিত কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিলেও কানে তোলেনি কর্তৃপক্ষ। ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকার পতনের পর বিভিন্ন স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের হিড়িক লাগে। যারা পদত্যাগ করেননি তাদের পদত্যাগে বাধ্য করার ছবিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ছাত্রদের এমন কর্মকাণ্ড সমাজের উপর কেমন প্রভাব পড়বে এমন প্রশ্ন যখন সামনে, তখন বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের ক্ষোভ নাকি অন্য কারো স্বার্থে ব্যবহার হচ্ছেন তারা, তাও খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষককে হেনস্থা করছেন শিক্ষার্থীদের প্রয়োজনে বা অতীত ক্ষোভ বা অভিজ্ঞতা থেকে, ব্যাপারটি এত সরল মনে দেখাটা ঠিক হবে না। এর পেছনে অন্য কোনো শিক্ষকের অথবা অন্য কোনো ব্যক্তি বা ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কোনো ব্যক্তি জড়িত কিনা, তারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। সেক্ষেত্রেও এই ধরনের ব্যক্তি যদি পিছনের ইন্ধনদাতা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আইনের বাইরে গিয়ে লাঞ্ছিত করা বা অপমান করলে এটি সকল শিক্ষকের মধ্যেই একটা মনোকষ্ট বা এক ধরনের নেতিবাচক দাগ কাটবে তার অন্য শিক্ষকের মনোজগতে, এবং অন্য শিক্ষকরা আতঙ্কে থাকবেন, একটা সংশয়ের মধ্যে থাকবেন। কোনো শিক্ষক একেবারে সরাসরি দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছেন, কেউ কেউ অর্থের বিনিময়ে নিয়োগ পেয়েছেন। তাদের মধ্যে একটা বড় অংশই শিক্ষক হয়ে উঠতে পারেননি। কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদের একটা স্বাভাবিক একটা প্রত্যাশা থাকে যে সব কিছুই তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো কিছু তখন বাদ যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান মনে করেন দীর্ঘদিনের বৈষম্যের ফল হতে পারে এমন মব জাস্টিস, তবে সামাজিক অস্থিরতা দূর করতে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের এক হতে হবে। একটা বড় প্রতিবাদ সংগ্রামের মধ্য দিয়ে তারা এসছেন, তাদের তো একটা অবদান আছে। সুতরাং কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষোভটা বেশি এটা যুক্তিসঙ্গত, কিন্তু তার বহিঃপ্রকাশ কোনো ক্ষেত্রে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। ক্ষোভের মূল সুরগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তিসঙ্গত, আমরা তাই মনে করি। আবার শিক্ষকদেরও কিন্তু একটা কঠিন মানসিক ট্রমার মধ্যে দিয়ে তারাও কিন্তু যাচ্ছেন। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগটা যে কোনো পর্যায়ে অক্ষুণ্ণ রাখা, সেটি করতে পারলেই ধীরে ধীরে এই উত্তেজনাগুলো কমে আসবে এবং সেটি একটি বিধিবদ্ধ প্রক্রিয়াতে তার
প্রকাশ হবে। কেউ অন্যায় করলে অন্যায় শাস্তি পাবে। দুঃখজনক হলেও সত্যি যে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্কে। আমাদের মধ্যে এই সম্পর্কের বিন্যাসটা নতুন করে ভাবার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে। শিক্ষকরা মানুষ, কিছু ভুল ত্রুটি হবে। 1995 সাল থেকে প্রতি বছর 5 সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর মতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে বিশ্বের 100টি দেশে এই দিবসটি পালিত হয়। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। শরতের শেষ দিকে এসেও যেন বিদায় নিতে চাইছে না বর্ষা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সারাদিন তো ঝরেছেই, শনিবারও ভোর থেকে ঝরেছে অবিরাম বৃষ্টি। ঢাকা সহ 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। অনবরত বৃষ্টির কারণে রাজধানীর অলিগলিতে পানি জমে গেছে, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে যান ও জলজটে ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। রাজধানীর পরিস্থিতি জানাতে কাকরাইল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। রাজধানীর সড়কগুলোতে জলাবদ্ধতা দেখেছেন কিনা কোথাও, এবং এই জলাবদ্ধতার কারণে কোনো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে কিনা? তানি, আপনি যেমনটি বলছিলেন যে মৌসুমী বায়ুর প্রভাবে টানা 2 তারিখ সন্ধ্যার পর থেকে রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে। তো রাজধানীতে কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং পানিবন্দিতে মানুষের ভোগান্তি হচ্ছে। যেহেতু আজকে শনিবার সরকারি অফিস বন্ধ রয়েছে, কিন্তু সরকারি অফিস বন্ধ থাকলেও অন্যান্য যে বেসরকারি অফিস রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে। তেমন একটা যানজট না পড়লেও যারা অফিসগামী মানুষ রয়েছেন এই পানির কারণে তারা কিন্তু সঠিক যানবাহন পাচ্ছেন না, এবং যানবাহন পেলেও হচ্ছে যেহেতু পানি রয়েছে সে কারণে কিন্তু তারা এই পানিটুক পার হতে কিন্তু রিক্সা বা অন্যান্য বাহনের ব্যবহার করছেন। সেখানে তাদেরকে কিন্তু বাড়তি টাকা দিতে হচ্ছে। আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু আছি নাইটাঙ্গেল মোড়ে। নাইটাঙ্গেল থেকে ফকিরাপুল যাওয়ার যে সড়কটি রয়েছে এটির কিন্তু দুই পাশেই কিন্তু এই পানিবন্দী রয়েছে। এটি কিন্তু আজকেই নয়, কিন্তু 2 তারিখ সন্ধ্যার পর থেকে যেদিন বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু এই দুটি সড়ক কিন্তু পানিবন্দী হয়ে আছে। এখান থেকে পানি নিষ্কাশনের তেমন কোনো পদক্ষেপও এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এখানে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন বা এখানের যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই সড়কটিতে পানিবন্দী রয়েছে। তারা এই পানি যাতে দ্রুত নিষ্কাশন হয় সেই দাবিও তারা জানাচ্ছেন, এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষরা রয়েছেন এই পানি নিষ্কাশনের যারা দায়িত্বে রয়েছেন তারা যাতে তাদের কার্যক্রমটি পরিচালনা করেন এবং পানিটি যাতে দ্রুত নিষ্কাশন হয়ে যায় সেটিও দাবি জানিয়েছেন। এবং আমরা এতটুকু জানতে পেরেছি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। রাজধানীর আরামবাগ, পুরান ঢাকা এবং মিরপুরের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সড়কে পানি জমে রয়েছে। এর কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতায় মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আরেকটু বিষয় যদি বলে রাখি, আমরা আবহাওয়া অধিদপ্তর সূত্রে যতটুকু জানতে পেরেছি যে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতটি আজকে পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এবং অন্যান্য যে সতর্কতা সংকেত ছিল, যে 3 নম্বর সতর্ক সংকেত জারি ছিল সেটি নামিয়ে 1 নম্বর সতর্ক সংকেত নিয়ে আসা হয়েছে, এবং সিলেটের কিছু কিছু এলাকায় কিন্তু আগামীকালও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে যদি রাজধানীর সার্বিক চিত্র বলি, যে রাজধানীতে যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেসব এলাকায় কিন্তু এই পানি নিষ্কাশনের যে দাবিটি তার সাধারণ মানুষ যারা আছেন বলছে যে এই পানি নিষ্কাশনের জন্য যাতে একটা স্থায়ী পদক্ষেপ নেয় সরকারের পক্ষ থেকে, এই দাবিটি তারা বারবার করছেন। তো তানি, এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নলিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবারের মানুষ। শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙেও পানি উপচে পড়ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুইটির পানি বাড়তে শুরু করে। ঝিনাইগাতিতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজার সহ 40 গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার 13 গ্রামের প্রায় 2000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে আমন ফসল।
ঘরবাড়িতে পানি ঢুকায় দুর্ভোগে আছেন মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উপকূলের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে, বিপাকে পড়েছেন মানুষ। হঠাৎ করে এই পানি 1-2 ঘন্টার মধ্যে পানি আসি পড়ছে, পাহাড়ি ঢল। এরকম পানি আমাদের এই অঞ্চলের জীবনে দেখি নাই। বন্যায় অনেকগুলো পুকুর, মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর, এগুলো অনেক গরু ভেসে গেছে। আবাদ ফসল, গরু বাছুর, এবং হঠাৎ করে এই যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া আছিল, সে লোক ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের পুকুরের মাছ সব চলে গেছে, ঘির ঘাড় সব ভেঙে গেছে, যার পরে এখন এরকমই আছে। আমরা শুধু দেখা ছাড়া আমাদের করার কিছুই নাই। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীর সেনবাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারিরা। একটু ভালো থাকার আশায় নিজেদের সবটুকু দিয়ে ব্যবসা গড়ে তুলেছিলেন, তবে বন্যার পানিতে খামার নষ্ট হয়ে মুরগি মরে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে তাদের। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এই উপজেলায় বন্যায় খামারিদের 7,75,00,000 টাকার ক্ষতি হয়েছে। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ব্যাংক, এনজিওর ঋণ ও ধার দেনা করে পোল্ট্রি খামারের ব্যবসা শুরু করেছিলেন খামারিরা। স্বপ্ন ছিল খামারে উৎপাদিত মুরগি ও ডিম বিক্রি করে স্বাবলম্বী হবেন। তবে এক রাতেই বন্যার পানিতে ভেসে গেছে খামারিদের সেই স্বপ্ন। গেল কিছুদিন আগে নোয়াখালীতে ভয়াবহ বন্যায় সেনবাগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন পোল্ট্রি খামারিরা। উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক রাতে 233টি খামারে পানি ঢুকে মারা গেছে 1.5 কোটি মুরগি। পানিতে ভেসে গেছে খামার। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, উপজেলায় খামারিদের 7,75,00,000 টাকার ক্ষতি হয়েছে। বন্যার কারণে আমার 24,000 মুরগি ছিল, এর ভিতরে 18,000 মারাই গেছে। আমার ফার্মগুলোতে ফানো উঠে এবং খাদ্য নষ্ট হয়ে গেছে। প্রায় আমার 30 লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। মুরগি বাঁচাতে গিয়ে খামারে মাছা করছি, পরে ছাদের উপরে নিয়েছি, এরপরে আমরা বাঁচাতে পারি না বন্যার পানির কারণে। সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, আমাদেরকে তোমার সুদমুক্ত ঋণ দেয় বা আর্থিক প্রণোদনা দেয়, তাহলে আমরা আবার মুরগি উঠাইতে পারবো, খাদ্য কিনতে পারবো। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত 288 পোল্ট্রি খামারির তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পোল্ট্রি খামারি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এটা দীর্ঘমেয়াদীভাবে আমাদের যে খামারগুলো আছে এগুলো কিন্তু এই ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে বলে আমি মনে করছি। ঘুরে দাঁড়াতে ঋণ মওকুফ করে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন খামারিরা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি, বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 4 অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 34,438 জন এবং মৃত্যুবরণ করেছেন 177 জন। সাধারণত গ্রীষ্মকালে ডেঙ্গু রোগের মৌসুম হলেও জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর থেমে থেমে বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার প্রজননের জন্য উপযোগী। এমন আবহাওয়া মশাকে ভাইরাস ছড়ানোর প্রবণতাও বাড়িয়ে দেয়। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে শ্যামলী শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ হিসেবে চিকিৎসকরা মূলত কোনগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সচেতনতায় কি বলছেন তারা? তানি, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ডেঙ্গুতে গত এক সপ্তাহে কিন্তু প্রায় 6,000 আক্রান্ত হয়েছে। তো হঠাৎ করেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আর গত মাসে কিন্তু আরও সবচেয়ে বেশি বেড়েছিল ডেঙ্গু রোগী। তো এই মাসের শুরু থেকে কিছুটা কমতির দিকে। আর সবচেয়ে ভালো খবর যেটা, গতকাল 24 ঘন্টায় কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তো আমরা যে হাসপাতালে রয়েছি এখানেও কিন্তু প্রতিদিনই ডেঙ্গু রোগীরা আসছে তারা। আর হাসপাতালগুলো, সরকারি যেসব হাসপাতাল রয়েছে সব হাসপাতালগুলো কিন্তু ডেঙ্গু রোগী যখন আক্রান্ত রোগী যখন বাড়ছে তার সাথে সাথে কিন্তু আলাদা তাদের জন্য একটা ইউনিট করা হয়েছে। তো এছাড়া আবার ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কিন্তু ডিএনসিসি হাসপাতাল রয়েছে। তো সবচেয়ে বড় কথা হলো, এখন ডেঙ্গু রোগী বাড়ার সবচেয়ে বড় কারণ দেখিয়েছে যে হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে যে পানি জমে, সেই পানির জমেই আসলে এডিস মশা জন্ম নেয় এবং এই ডেঙ্গু রোগে আক্রান্তর সংখ্যাও বাড়ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই আগস্টের 5 তারিখের পর, সরকার পতনের পর
বেশিরভাগ ঢাকা শহরে বিশেষ করে রাজধানীতে এবং বিভিন্ন জায়গায় বেশিরভাগ কাউন্সিলর কিন্তু এখন নেই, যার ফলে যে ডেঙ্গু রোগের জন্য যে মশক নিধন ওষুধ যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে, তেমন কার্যক্রম দেখা যায় না। তো যার ফলে হলো যে আসলে বেশিরভাগ এলাকায় এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডাক্তাররাও জানিয়েছেন যে এই যে এখন যে বৃষ্টি চলছে, বৃষ্টির পরে কিন্তু আবার ডেঙ্গু রোগী বাড়ার একটা আশঙ্কা রয়েছে, কারণ যেসব কোনো এলাকায় কিন্তু সেরকম কার্যক্রম নেই। তো এই দ্রুত তারা কার্যক্রম বৃদ্ধির কথা বলেছেন এবং সবাইকে সচেতন হওয়ার কথা বলেছেন। তানি, ধন্যবাদ আপনাকে। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩:১০ নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালটির সামনেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বায়তুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে। রবিবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে হবে তৃতীয় জানাজা। পরে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুরের দয়হাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নারী টি-20 বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে রাত 8টায়। আসরের প্রথম ম্যাচে 10 বছরের আক্ষেপ ঘুচিয়ে টি-20 বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় সুবহানা মুস্তারি নাদিরারা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগটা হাতছাড়া হলেও প্রথম ম্যাচের পর হয়তো আক্ষেপটা কিছুটা কমেছে বাংলাদেশ নারী দলের। দীর্ঘ 10 বছরের জয়ের ক্ষুধা মিটিয়ে স্কটল্যান্ডকে হারিয়েছে 16 রানে। এমন শুভ সূচনার পর জ্যোতিদের সামনে এবার কঠিন ইংলিশ পরীক্ষা। দলটির বিপক্ষে টি-20তে 3 দেখায় 3টিতেই হেরেছে টাইগ্রেসরা। তবে দারুণভাবে আসর শুরু করা দলটির নজর 2 পয়েন্টেই। স্কটিশদের হারালেও ফিল্ডিং নিয়ে কপালে চিন্তার ভাঁজ দলটির। তাই গত ম্যাচের ভুল শুধরে ইংল্যান্ডের বিপক্ষে 3 বিভাগেই শতভাগ দিতে চান সুবহানা মুস্তারি। আমরা আশাবাদী যে কালকের ম্যাচটা আমরা আমাদের 100% এফোর্ট দিব। যেখানে যেখানে ভালো করার, সেটা ব্যাটিং ইউনিট, বোলিং ইউনিট আর ফিল্ডিং এ আমরা আমাদের 100% ট্রাই করব। এদিকে শারজার উইকেটে স্পিনারদের আধিপত্যটাই দেখা যায় বেশি, যেখানে আসরের প্রথম দিনে 2 ম্যাচের 33 উইকেটের 22টি যায় স্পিনারদের পকেটে। এক্ষেত্রে লড়াইটা হতে পারে রাবিয়া নাহিদাদের বিপরীতে ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টন ও সারাহ গ্লেনের। ফলে আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারিয়ে শুভ সূচনা করতেই মাঠে নামবে ইংল্যান্ড। তবে শক্তিশালী দলটিকে কোন রকম ছাড় দিতে নারাজ গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ঋতুমণি। আমাদের দিক থেকে কোনো দিক থেকে ছাড় দেব না। আমরা আশা করছি আমরা যদি একটা টার্গেটে দিতে পারি, উইনটা আমাদের কাছেই আসবে। এর আগে দিনের অন্য ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিকেল 4টায় বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। রাফি আমিন, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।